কিছু প্রপোর্শন অফ বাচ্চা যাদের এজ গ্রুপটা পড়ছে 6 মাস থেকে 60 মাসের মধ্যে, তাদের একটা ইনক্রিজ প্রিডিসপোজিশন থাকে খিঁচুনি হওয়ার। সেটা যখনই জ্বর আসে সেই টেম্পারেচার সেট পয়েন্টটাকে বাড়িয়ে দেয়। যখনই বাচ্চাদের এই ক্ষেত্রে খিঁচুনি হবে তখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টেম্পারেচারটা চেক করতে হয়। এবং এক্ষেত্রে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, বাবা মাদের জিনিসটার ব্যাপারে আইডিয়া হওয়া এবং রিকারেন্ট কাউন্সেলিং করে বাবা মাদের এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা। যেসব বাচ্চারা 6 মাস থেকে 60 মাসের মধ্যে থাকে তাদের কিন্তু এই প্রবণতাটা হয় যখন জ্বরটি 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়। এক্ষেত্রে যদি সেটা ফার্স্ট এপিসোড হয় খুব একটা চিন্তার কারণ নেই, কিন্তু যদি সেটা বারবার হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ভয় পাওয়ার কারণ রয়েছে এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট ইনস্টিটিউট করার সময় হয়। মা বাবারা ভাবে যে খিঁচুনি মানেই ব্রেনের কোনো সমস্যা, তো এটা মানে আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যদি সিম্পল ফেব্রাইল সিজার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি বা ব্রেনের কোনো অ্যাবনর্মালিটি কিন্তু হয় না। আজকের পর্বে আমরা জেনে নেব বাচ্চাদের খিঁচুনি হলে প্রথম 5 মিনিটে আমাদের কি করা দরকার, এবং শুধু প্রথম 5 মিনিটে নয়, খিঁচুনি হলে আমাদের কি করতে হয় এবং কখন আমাদের এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সব্যসাচী মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমার নাম ডক্টর সব্যসাচী মুখার্জি। আমি কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। স্যার, অনেক অনেক বাচ্চা আছে যাদের জ্বর এলেই খিঁচুনি হয়, এটা কেন? প্রথমত হচ্ছে আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে যে যখনই জ্বর আসে বাচ্চাদের, তখন কিছু প্রপোর্শন অফ বাচ্চা যাদের এজ গ্রুপটা পড়ছে 6 মাস থেকে 60 মাসের মধ্যে, তাদের একটা ইনক্রিজ প্রিডিসপোজিশন থাকে খিঁচুনি হওয়ার। সেটা যখনই জ্বর আসে সেই টেম্পারেচার সেট পয়েন্টটাকে বাড়িয়ে দেয়, যার জন্য খিঁচুনি হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এটা অনেক সংখ্যক বাচ্চাদের দেখা যায় এবং মোটামুটি যদি আমরা স্ট্যাট ওয়াইজ দেখি 50% বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতাটা প্রায়ই দেখা যায়। বাচ্চা যদি হঠাৎই এরকম খিঁচুনি হতে শুরু করে তাহলে প্রথম ওই 5 মিনিটে বাবা মায়ের কি করণীয়? প্রথমত হচ্ছে যখন বাবা মা দেখছে যে বাচ্চার খিঁচুনি হতে শুরু করেছে, ইদার তারা এটা ফার্স্ট এপিসোড এক্সপিরিয়েন্স করে বা রিকারেন্ট এপিসোড। যদি ফার্স্ট এপিসোড হয় তাহলে মা বাবাদের ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্রিসিয়েট করা একটু মুশকিল, তারা বুঝতে পারে না, সেক্ষেত্রে তারা এমার্জেন্সিতে নিয়ে আসতে একটু দেরি করে। বাট যদি সেটা রিকারেন্স এপিসোড হয় সেক্ষেত্রে মা বাবার অলরেডি একটা প্রিডিসপোজিং আইডিয়া থাকে। সেক্ষেত্রে সেখানে যখন বাচ্চাদেরকে মা বাবারা যেখানে দেখান, ডাক্তারবাবুরা অলওয়েজ বলে দেন যে যখনই বাচ্চাদের এই ক্ষেত্রে খিঁচুনি হবে তখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টেম্পারেচারটা চেক করতে হয়। টেম্পারেচারটা চেক করার পর তাকে আমাদের যেটা বলি প্যারাসিটামল সিরাপ, সেটা দিতে হয়। সেখানে যদি তাও না হয় অনেকগুলো আদার উপায় রয়েছে, যার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন্টারনেজাল মিডাজোলাম স্প্রে হয়, সেগুলোকে দেওয়ার কথা বলা হতে পারে। এবং এক্ষেত্রে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, বাবা মাদের জিনিসটার ব্যাপারে আইডিয়া হওয়া এবং রিকারেন্ট কাউন্সেলিং করে বাবা মাদের এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করা, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। স্যার, জ্বরের সময় খিঁচুনি হচ্ছে, এটা কি একদম ভয়ের কারণ? প্রথমত হচ্ছে যে যদি এবার আমি আরেকবার আসি যে যদি সেটা প্রথম এপিসোড হয় এবং সেটা যদি মোটামুটি 15 মিনিটের কম হয়, সেক্ষেত্রে যেসব বাচ্চারা 6 মাস থেকে 60 মাসের মধ্যে থাকে তাদের কিন্তু এই প্রবণতাটা হয় যখন জ্বরটি 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়। এক্ষেত্রে যদি সেটা ফার্স্ট এপিসোড হয় খুব একটা চিন্তার কারণ নেই, কিন্তু যদি সেটা বারবার হচ্ছে বা যদি পেশেন্টের বয়সটা 6 মাসের কম হচ্ছে বা অ্যাকর্ডিংলি কোনো এটিপিক্যাল ফিচার রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ভয় পাওয়ার কারণ রয়েছে এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট ইনস্টিটিউট করার সময় হয়। স্যার, অনেক সময় দেখা যায় বাচ্চার খিঁচুনি হলে মুখে জল দিয়ে দেয় বা মুখে চামচ দিয়ে দেয়, এটা কি মানে দেওয়া উচিত নাকি এটা আরো আশঙ্কাজনক? প্রথমত যখনই অনেক ধরনের মিথস আমাদের সোসাইটিতে প্রিভেল করে, তার মধ্যে একটা যে যখনই খিঁচুনি হচ্ছে বাচ্চাকে জল খাইয়ে দাও, এটা কিন্তু খুবই রিস্কি। জল খেলে কি হয়, ওই সময় যখন খিঁচুনিটা হচ্ছে বাচ্চাদের কোঅর্ডিনেশন কিন্তু ঠিকঠাক থাকে না। তো যখনই বাচ্চাদের জল খাওয়ানো হয় সেটি আমাদের খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায় এবং এইটা এক ধরনের অ্যাসপিরেশন করার চান্সেস থাকে। সেক্ষেত্রে সেখান থেকে শ্বাসকষ্ট এবং অ্যাসপিরেশন নিউমোনাইটিস হওয়ার চান্সেস এবং ডেভেলপমেন্ট হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা স্ট্রিক্টলি মানা করি যে কোনো ধরনের জল বা কিছু জিনিস মুখের মধ্যে না দেওয়া, স্পেসিফিক্যালি যে সময়টা বাচ্চাদের খিঁচুনি হচ্ছে। এবং এই চামচ ভরার ব্যাপারটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত মানে বিপজ্জনক ব্যাপার, কারণ এই সময়ে কি হয়, বাচ্চাদের ক্লেনচিং অফ দ্য টিথ হয়। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয়, যখনই ওরা চামচটাকে বাচ্চারা ভালোভাবে টিথে কামড়াতে শুরু করে তখন কখনো কখনো টিথ ফল করে ডেন্টাসগুলো ফল করে পিছনে গিয়ে গলার মধ্যে আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে দুটো জিনিসই খুব রিস্কি। এক,
খিঁচুনির সময় জল দেওয়া বাচ্চাকে, বা কোনো চামচ বা কিছু ভরে দেওয়া, এই দুটোই ইকুয়ালি বিপজ্জনক প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে যখন খিঁচুনি হচ্ছে। তাহলে স্যার যদি এরকম একটা সিচুয়েশন আসে যে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, তখন কি করা উচিত? প্রথমত হচ্ছে বাচ্চাকে এই ব্যাপারটার ক্ষেত্রে মা বাবাদের কিন্তু পেরেন্টাল গাইডেন্স থাকা উচিত। যদি সেক্ষেত্রে বাবারা অলরেডি অ্যাওয়্যার নয়, তাহলে সেক্ষেত্রে নিয়ারেস্ট হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে আসা উচিত। যদি বাচ্চাদের ক্ষেত্রে মারা বা পেরেন্টসরা অ্যাওয়্যার হয়, সেক্ষেত্রে বাড়িতে আমরা বলি প্যারাসিটামল রাখার জন্য, টেম্পারেচার স্ট্রিক্টলি মনিটর করা উচিত, এবং তার সাথে ইন্টারনেজাল মিডাজোলাম স্প্রে হয়, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডোজ প্রেসক্রাইব বাই দ্য পেডিয়াট্রিশিয়ান ভাবে দুটো নস্ট্রিলসে দিতে হয়। এক্ষেত্রে এরপরও যদি না কমে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট হসপিটাল বা ইমার্জেন্সিতে বাচ্চাকে নিয়ে যাওয়া উচিত, ওয়েট করা উচিত নয়। স্যার শিশুর যখন খিঁচুনি হচ্ছে তখন কি তাকে ধরে রাখা উচিত নাকি পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া উচিত? প্রথমত হচ্ছে যখন বাচ্চাদের খিঁচুনি হয়, তাদের কখনো কি হয়, যখন আপনি যদি ছেড়ে দেন, তাহলে কোথাও গিয়ে হেড ইনজুরি হওয়ার চান্সেস থাকে, বা মাথায় লেগে যাওয়ার চান্সেস থাকে, বা তারা পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সবসময় একটা বাচ্চাটাকে ধরে রাখার হলে কি হয়, এই ধরনের অ্যাভয়েড কোনো ইনসিডেন্টসগুলো যদি থাকে, সেগুলোকে অ্যাভয়েড করা যায় বা অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বাচ্চাদের যখন খিঁচুনি হচ্ছে, মা বাবাদেরকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে বাচ্চাকে হোল্ড অফ করার জন্য, না ছেড়ে দেওয়ার জন্য। না হলে কি হবে, বিভিন্ন ধরনের হেড ইনজুরি বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সেক্ষেত্রে এগুলোকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন বাবাদের দেওয়া থাকে যে প্রত্যেকবার যখন খিঁচুনি হচ্ছে, মা বাবারা যেন বাচ্চাকে টাইটলিভাবে ধরে থাকে, অ্যাটলিস্ট ফ্রি যেন ফল না হয় বাচ্চার। সব খিঁচুনি কি এপিলেপসি ধরা হয়? প্রথমত এই দুটো শব্দ আমাদের সোসাইটিতে প্রিভেল করে, একটা হচ্ছে খিঁচুনি এবং একটা হচ্ছে এপিলেপসি। এটার একটু পার্থক্যটা বুঝতে হবে। প্রথমত হচ্ছে খিঁচুনি হচ্ছে আমাদের একটা ট্রানজিয়েন্ট সাইন অ্যান্ড সিমটম, যেটা কিনা আমাদের মাথার মধ্যে যে নিউরনসগুলো রয়েছে তাদের অ্যাবনর্মাল ফায়ারিং বা ডিসচার্জের জন্য হয়। এক্ষেত্রে সব খিঁচুনি যে এপিলেপসি হবে সেটার জন্য না। এপিলেপসি হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা ডায়াগনোজ ব্রেন ডিসঅর্ডার, সেখানে কিন্তু সিজার হতে পারে এবং হয়ও। তো সেক্ষেত্রে আমরা যদি একটু রিফ্রেশ করি টার্মটাকে, তাহলে এটা বলতে পারি যে অল সিজার্স আর নট এপিলেপসি, বাট অল এপিলেপসি আর সিজার্স। তো সেক্ষেত্রে আমাদের যেটা দেখতে হয় যে যে বাচ্চাদের সিজার হচ্ছে তাদের কোন কোন রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, যেটা পরবর্তীকালে সেই বাচ্চাটিকে এপিলেপসির দিকে ঠেলে দিতে পারে, সেগুলোকে রুল আউট করতে হয় অ্যাকর্ডিংলি এবং ইনভেস্টিগেট করতে হয়। স্যার আপনি যেটা বললেন সিজার আর এপিলেপসি, দুটোই কি নিউরোলজিক্যাল প্রবলেম তো? হ্যাঁ, প্রথমত হচ্ছে সিজার অনেক ধরনের কারণে হতে পারে। সেক্ষেত্রে নিউরোলজি ছাড়াও স্পেসিফিক্যালি অনেক ধরনের অ্যাকিউট সিমটোম্যাটিক সিজার হয়, যদি আমাদের শরীরে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যেমন হাইপোক্যালসিমিয়া বা হাইপোন্যাট্রিমিয়া, সেক্ষেত্রেও কিন্তু সিজার হতে পারে। এপিলেপসির ক্ষেত্রে এটা কিন্তু একদমই নিউরোলজিক্যাল প্রবলেম। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভালোভাবে ইভ্যালুয়েট করতে হয় উইথ এমআরআই, ব্রেন অ্যান্ড ইইজি অ্যাট ইকুয়াল ইন্টারভ্যালস। তো সেক্ষেত্রে আমাদের এপিলেপসির বহু কারণের মধ্যে সিজার একটা কারণ, কিন্তু সিজার সবসময় কিন্তু এপিলেপসি হয়ে ওঠে না। সিজারগুলোর আমাদের ক্ষেত্রে অনেক অনেক ধরনের কারণ হয়, যেগুলোকে আমরা নন নিউরোলজিক্যাল কারণ হিসেবে ধরতে পারি। তো এটা উইথ প্রপার হিস্ট্রি, পেরেন্টসের কাছ থেকে প্রপার ইভ্যালুয়েশন এবং বাচ্চাকে ফিজিক্যাল এক্সামিনেশন করাই আমাদেরকে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। খিঁচুনির সময় বাবা মারা কি ধরনের ভুলগুলো বেশি করে থাকে? প্রথমত হচ্ছে যে বাবা মা ক্ষেত্রে প্রথমে কোনো অ্যাওয়ারনেস থাকে না, সেক্ষেত্রে বাবা মার প্রথমে এগুলো মিস করার চান্সেস খুব হাই। তো মা বাবারা বুঝতে পারে না যে এটা খিঁচুনি হচ্ছে, তারা ভাবে হয়তো বাচ্চারা হাত পা ছুটছে বা কোনো অন্য কোনো অসুবিধে হচ্ছে। ঠিক খিঁচুনি ব্যাপারটা মা বাবাদেরকে যতক্ষণ না তারা বুঝিয়ে দেওয়া হচ্ছে বা তারা একটা এপিসোড এক্সপিরিয়েন্স করছে, বোঝাটা খুব মুশকিল। তো সেক্ষেত্রে আমাদের এটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে যদি কোনো মা বাবা কোনো কিছু অ্যাবনর্মালিটি বুঝতে পারেন, যে একটা কোনো বাচ্চার যা যা রুটিনলি যে বাচ্চাটা করে প্রত্যেক দিন, তার থেকে যদি একটু এদিক ওদিক হয়, যে একটু অ্যাবনর্মালিটি হয়, তাহলে নিয়ারেস্ট ওপিডি বা হসপিটালে সেখানে যোগাযোগ করেন। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে বাচ্চাদের রিকারেন্ট একটা সিজারের হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে মা বাবাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়াই থাকে। যদি খিঁচুনিটা বাবারা বুঝতে পারে অ্যাকর্ডিংলি, আমরা বলি সবসময় একটা ভিডিওগ্রাফিক এভিডেন্স করে রাখতে। তো সেইগুলো যাতে কি হয়, মা বাবাদের হিস্ট্রি থেকে আমাদের যে ভিডিওগ্রাফিক এভিডেন্স, এটা আমাদের কাছে অনেক অ্যাডিশনাল ইনপুট দেয়। তো সেক্ষেত্রে মা বাবাদেরকে বলা হয় সবসময় যে অ্যাকর্ডিংলি ফার্স্ট এডগুলো ঠিক রাখতে, যেমন আমাদের কাছে ডায়াজিপাম আছে, আমাদের কাছে ইন্টারনেজাল মিডাজোলাম আছে, এগুলোকে কিন্তু হাতের কাছে রাখতে। সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা ইকুয়ালি প্রত্যেকবারই মনিটরিং করতে, স্ট্রিক্ট মনিটরিং। সিরাপ ক্যালপল হয়, সেটা দিতে হয়, ছিটে দিতে বলি আমরা অ্যাকর্ডিংলি অ্যাট রেগুলার ইন্টারভ্যালস। এবং তার সাথে সাথে নিয়ারেস্ট এমার্জেন্সি বা ওপিডিতে গিয়ে যেন বাচ্চাকে একটা ইভ্যালুয়েশন করা, যে কেন জিনিসটা হচ্ছে বারবার, বা কী সমস্যা হচ্ছে, অন্য কোনো আন্ডারলাইং অসুবিধা রয়েছে কিনা, সেগুলোকে রুল আউট করাও খুব ইম্পর্টেন্ট। এই ধরনের সমস্যার আমাদের ওপিডিতে প্রায় আমরা দেখি,
এটার আমরা মেডিকেল টার্মে বলি ফেব্রাইল সিজার। তো সেক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে মা বাবারা ভাবে যে খিঁচুনি মানেই ব্রেনের কোনো সমস্যা। তো এটা মানে আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যদি সিম্পল ফেব্রাইল সিজার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি বা ব্রেনের কোনো অ্যাবনর্মালিটি কিন্তু হয় না। এটা কিন্তু মোস্টলি 50-60% ক্ষেত্রে দেখা যায়। যদি সেটা কমপ্লেক্স ফেব্রাইল সিজার হয় বা কোনো আদার এপিলেপসির দিকে যায়, তখনই সেক্ষেত্রে ব্রেন অ্যাবনর্মালিটি হওয়ার চান্সেস থাকে। সেক্ষেত্রে আপনাকে নিয়ারেস্ট আমাদের হসপিটালে এসে দেখা করতে হবে এবং অ্যাকর্ডিংলি আমরা অলওয়েজ আপনাদের পাশে আসি টু ইভ্যালুয়েট অ্যান্ড টেক কেয়ার অফ দ্য বেবিস। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।